লোকেরা আমাকে পাগল ভাবে, আর আড়ালে ফিসফিস করে বলে লোকটার মাথায় নিশ্চিত ছিট আছে। কারণ চৈত্র মাসের এই কাঠফাটা রোদেও আমি গলায় একটা মোটা স্কার্ফ পেঁচিয়ে রাখি, যা দেখে বাসে, ট্রামে, এমনকি অফিসের কলিগদের চোখেও একটা অদ্ভুত অস্বস্তি আর কৌতূহল দেখতে পাই। কিন্তু ওরা জানে না এই স্কার্ফের নিচে আমি কি ভয়ানক সত্য লুকিয়ে রেখেছি, যা দেখলে ওদের রাতের ঘুম উবে যাবে আর ভয়ে চিৎকার করে জ্ঞান হারাবে। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন প্রেরণার গল্প কথা। আর আজকের এই রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন আপনারা, যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। পেশায় আমি একজন প্রত্নতাত্ত্বিক এবং পুরনো পুঁথি বিশেষজ্ঞ, যার নেশাই হলো বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা হারিয়ে যাওয়া ইতিহাসকে খুঁজে বের করা। আর সেই সূত্রেই বছর 5 আগে আমার ডাক পড়েছিল বীরভূম আর ঝাড়খণ্ড বর্ডারের কাছে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম কালপাহাড়িতে, যেখানে নাকি মাটির নিচে এক প্রাচীন শিব মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আর তার সংলগ্ন এক পুরনো জমিদার বাড়ির লাইব্রেরিতে নাকি এমন কিছু তান্ত্রিক পুঁথি আছে যা গত 100 বছরেও কেউ খোলার সাহস পায়নি। কালপাহাড়ি জায়গাটা নাম শুনেই কেমন একটা গা ছমছমে ভাব আসে, আর বাস্তবেও জায়গাটা ঠিক তেমনই, রুক্ষ আর শুষ্ক, যেখানে মাইলের পর মাইল শুধু লাল মাটির ধুলো আর পলাশ জঙ্গল ছাড়া কিছু চোখে পড়ে না। আর সেই জঙ্গলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে রায়চৌধুরীদের সেই বিশাল জরাজীর্ণ হাভেলি, যেটা দূর থেকে দেখলে মনে হয় যেন এক মৃত দৈত্য তার কঙ্কালসার হাত বাড়িয়ে আকাশটাকে খামচে ধরার চেষ্টা করছে। আমি যখন কালপাহাড়িতে পৌঁছলাম তখন সূর্য প্রায় ডুবুডুবু, আর গ্রামের পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত। কারণ সচরাচর গ্রাম্য এলাকায় গোধূলিবেলায় শাঁখের আওয়াজ বা বাচ্চাদের কোলাহল শোনা যায়, কিন্তু এখানে শুধুই ঝিঁঝি পোকার ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিচ্ছুই কানে আসছিল না। আমার সঙ্গে ছিল আমার বহুদিনের সঙ্গী একটা নেড়ি কুকুর, যার নাম আমি দিয়েছিলাম কালু, যে দেখতে খুব একটা আহামরি না হলেও বিপদে আপদে ওর মতো বিশ্বস্ত সঙ্গী আমি আর কাউকে পাইনি। আর অদ্ভুত ব্যাপার হলো, কালপাহাড়ির সীমানায় ঢোকার পর থেকেই কালু কেমন যেন অস্থির হয়ে উঠেছিল আর বারবার অকারণে আকাশের দিকে মুখ তুলে গোঙাচ্ছিল, যা ওর স্বভাব বিরুদ্ধ। রায়চৌধুরীদের ওই পোড়োবাড়ির কেয়ারটেকার একজন 70 বৃদ্ধ, যার নাম সনাতন, এবং তার চেহারাটাও ওই বাড়ির মতোই জরাজীর্ণ। আর তার ঘোলাটে চোখের দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা আমাকে প্রথম দেখাতেই অস্বস্তিতে ফেলে দিয়েছিল। কারণ তিনি আমাকে দেখা মাত্রই এমনভাবে চমকে উঠেছিলেন যেন আমি কোনো জ্যান্ত মানুষ নই, বরং কবর খুঁড়ে উঠে আসা কোনো অতৃপ্ত আত্মা। সনাতন আমাকে বাড়ির একতলার একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, যেটা এককালে হয়তো কাছারি ঘর ছিল, কিন্তু এখন সেখানে শুধুই ধুলো আর মাকড়সার রাজত্ব। আর ঘরের কোণে একটা টিমটিমে হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে তিনি আমাকে বারবার সতর্ক করে বলেছিলেন, বাবু, যা কাজ করার দিনের আলোয় করবেন, কিন্তু ভুলেও সূর্যাস্তের পর তেতলার ওই বন্ধ ঘরটার দিকে পা বাড়াবেন না, কারণ ওটা অভিশপ্ত। আর ওখানে যারা গেছে তারা আর কেউ জ্যান্ত ফিরে আসেনি, বা ফিরলেও পাগল হয়ে গেছে। আমি আধুনিক যুগের মানুষ, তাই এসব গ্রাম্য কুসংস্কারে কান দেওয়ার পাত্র আমি ছিলাম না, বরং তার বারণ করার ভঙ্গিটাই আমার কৌতূহলকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। কারণ প্রত্নতাত্ত্বিক হিসেবে আমি জানি, যেখানেই ভয় আর নিষেধাজ্ঞা থাকে সেখানেই ইতিহাসের কোনো না কোনো মহামূল্যবান সত্য লুকিয়ে থাকে। রাতের খাবার হিসেবে রুটি আর আলুর দম দিয়ে সনাতন যখন চলে গেলেন, তখন আমি বিছানায় শুয়ে শুয়ে জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ভাবছিলাম তেতলার ওই ঘরটার কথা, যেখানে নাকি রায়চৌধুরীদের শেষ জমিদার প্রতাপাদিত্য রায় শেষবারের মতো তন্ত্র সাধনা করেছিলেন, আর তারপর থেকেই নাকি ওটা বন্ধ। আমার মনে পড়ল, আসার সময় ট্রেনে এক সহযাত্রীর কাছে শুনেছিলাম প্রতাপাদিত্য রায় নাকি সাধারণ জমিদার ছিলেন না, তিনি ছিলেন এক উচ্চ মার্গের তান্ত্রিক, যিনি অমরত্ব লাভের আশায় নরবলি থেকে শুরু করে এমন কোনো জঘন্য কাজ নেই যা করেননি। এবং শোনা যায় তার মৃত্যুর পর তার মৃতদেহ দাহ করা হয়নি, বরং তার নির্দেশ মতোই তাকে ওই তেতলার ঘরেই কোনো এক গোপন কুঠুরিতে সমাধিস্থ করা হয়েছিল। রাত যত গভীর হতে লাগলো, বাইরের বাতাসের দাপট ততই বাড়তে শুরু করলো, আর সেই সঙ্গে কালুর অস্থিরতাও যেন চরমে পৌঁছল। কারণ ও আমার খাটের নিচে ঢুকে খরথর করে কাঁপছিল, আর মাঝে মাঝেই দরজার দিকে তাকিয়ে এমনভাবে দাঁত খিচ্চচ্ছিল যেন দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। অথচ আমি স্পষ্ট জানি, এই বিশাল প্রাসাদে আমি আর সনাতন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। কৌতূহল দমন করতে না পেরে আমি টর্চটা হাতে নিয়ে ঘর থেকে বেরোলাম, কারণ আমার মনে হলো সনাতন আমাকে সবটা বলেনি, আর তেতলার ওই ঘরটাতেই হয়তো আমার গবেষণার মূল উপাদানগুলো লুকিয়ে আছে, যা আমাকে খুঁজে বের করতেই হবে। সিঁড়ি দিয়ে ওঠার সময় কাঠের ধাপে আমার জুতোর আওয়াজ প্রতিধ্বনিত হয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল।
আর মনে হচ্ছিল দেওয়ালের গায়ে টাঙানো পুরনো তৈলচিত্রগুলো যেন জীবন্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং তাদের চোখের মণিগুলো আমার গতিবিধি লক্ষ্য করছে। দোতলা পেরিয়ে তেতলার সিঁড়িতে পা দিতেই একটা ভ্যাপসা গন্ধ আমার নাকে এলো, যা অনেকটা পুরনো বইয়ের গন্ধের সঙ্গে পচা মাংসের গন্ধ মেশালে যেমন হয় ঠিক তেমন। আর সেই গন্ধটা যতই তীব্র হচ্ছিল ততই আমার বুকের ভেতরটা ধকধক করে উঠছিল, কিন্তু আমি পিছু হটেনি। তেতলার করিডোরের একদম শেষে একটা বিশাল মেহগানি কাঠের দরজা, যার গায়ে বড় বড় পেতলের কাজ করা এবং একটা জং ধরা তালা ঝুলছে, যা দেখে বোঝা যায় গত কয়েক দশকে এই তালা খোলার চেষ্টা কেউ করেনি। আমার পকেটে ছিল সনাতনের ঘর থেকে চুরি করা চাবির গোছাটা, কারণ আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না, তাই বিকেলেই আমি কৌশলে চাবিটা সরিয়ে রেখেছিলাম। চাবিটা যখন তালায় ব্রোকালাম তখন আমার হাতটা কেন জানি না কেঁপে উঠল, আর তালাটা খোলার সময় ক্যাচ ক্যাচ করে এমন একটা শব্দ হলো যা শুনে মনে হলো যেন কোনো যন্ত্রণা কাতর মানুষ আর্তনাদ করছে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই টর্চের আলোয় যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড়, কারণ ঘরটা কোনো সাধারণ ঘর নয়, বরং একটা পুরোদস্তর তান্ত্রিক উপাসনালয়, যেখানে ঘরের মাঝখানে একটা পঞ্চমুণ্ডী আসন পাতা আছে, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র পুঁথি, নরকপাল আর পূজার সামগ্রী। ঘরের দেওয়াল জুড়ে আঁকা আছে বীভৎস সব তান্ত্রিক চিত্র, যা দেখলে সুস্থ মানুষেরও মাথা খারাপ হতে পারে। কিন্তু আমার নজর আটকে গেল ঘরের এক কোণে রাখা একটা সিন্দুকের ওপর, যেটা দেখে মনে হয় ওটার ভেতরেই হয়তো সেই আসল রহস্য লুকিয়ে আছে যার জন্য আমি এত দূর এসেছি। আমি ধীর পায়ে সিন্দুকটার দিকে এগিয়ে গেলাম এবং কালুও আমার পিছু পিছু ঘরে ঢুকলো, কিন্তু ও দরজার কাছেই দাঁড়িয়ে রইল এবং ঘরের ভেতরে ঢুকতে চাইল না, বরং ল্যাজ গুটিয়ে কুই কুই শব্দ করতে লাগলো। সিন্দুকটার ডালাটা ভারী ছিল এবং সেটা তুলতেই ভেতরে দেখলাম লাল শালুতে মোড়া একটা পুঁথি, আর তার পাশে একটা ছোট কাঠের বাক্স রাখা আছে। পুঁথিটা হাতে নিয়ে দেখলাম ওটা নেপালি কাগজে লেখা এবং হরফগুলো প্রাচীন বাংলা আর সংস্কৃতের সংমিশ্রণ, যা পাঠোদ্ধার করা বেশ কঠিন। কিন্তু কাঠের বাক্সটা খুলতেই আমার শরীরের রক্ত হিম হয়ে গেল, কারণ তার ভেতরে রাখা ছিল শুকনো চামড়া দিয়ে মোড়া একটা মানুষের হাত, যা কনুই থেকে কেটে নেওয়া হয়েছে এবং অদ্ভুতভাবে শুকিয়ে মামি করে রাখা হয়েছে। হাতটা দেখেই বোঝা যায় ওটা কোনো সাধারণ মানুষের হাত নয়, কারণ আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো পাখির থাবার মতো বাঁকানো আর কালো হয়ে আছে, যা দেখে এক ধরনের বিতৃষ্ণা আর আতঙ্ক একই সঙ্গে আমাকে গ্রাস করল। আমি জানতাম তান্ত্রিকরা অনেক সময় সাধনার অঙ্গ হিসেবে শবদেহের অংশবিশেষ সংরক্ষণ করে, কিন্তু এইভাবে একটা কাটা হাত সিন্দুকে যত্ন করে রাখার মানে কি হতে পারে তা আমার মাথায় আসছিল না। হঠাৎ আমার মনে হলো ঘরের তাপমাত্রা যেন এক লহমায় অনেকটা কমে গেল, আর মোমবাতির শিখার মতো আমার টর্চের আলোটাও যেন কাঁপতে শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার ঠিক ঘাড়ের কাছেই কেউ যেন দাঁড়িয়ে আছে এবং তার ঠান্ডা নিঃশ্বাস আমার চামড়া ছুঁয়ে যাচ্ছে। আমি ঝট করে পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু দেখলাম কালু দরজার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে কাঠের বাক্সটার দিকে তাকিয়ে আছে, আর ওর লোমগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে আছে। আমি আর কালক্ষেপ না করে পুঁথিটা আর ওই বাক্সটা নিয়ে ঘর থেকে বের হবার জন্য পা বাড়ালাম, কারণ আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বারবার বলছিল যে এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। যেই আমি দরজার দিকে ফিরেছি অমনি আমার পেছনে একটা খসখস শব্দ হলো, যেন শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে আসছে অথবা কোনো ভারী জিনিস মেঝের ওপর দিয়ে কেউ টেনে নিয়ে আসছে। আমি আবার ঘুরে তাকালাম এবং টর্চ ফেললাম সিন্দুকের দিকে, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু সিন্দুকের ডালাটা যেটা আমি খোলা রেখেছিলাম সেটা এখন বন্ধ হয়ে আছে, অথচ ঘরে কোনো হাওয়া বাতাস ছিল না যা এত ভারী ডালা ফেলতে পারে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল এবং আমি দ্রুত পায়ে নিচে নেমে এলাম এবং নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, আর কালুও আমার সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে খাটের নিচে আশ্রয় নিল। সেই রাতে আর আমার ঘুম আসলো না, কারণ আমি বারবার সেই কাটা হাতটার কথা ভাবছিলাম, আর মনে হচ্ছিল আমি কি ভুল করলাম ওই অভিশপ্ত জিনিসটা নিচে নিয়ে এসে। পরের দিন সকালে যখন সনাতন চা নিয়ে এলো তখন আমার চেহারা দেখে আটকে উঠল, কারণ সারা রাত না ঘুমানোর ফলে আমার চোখের নিচে কালি পড়েছে এবং আমাকে বিধ্বস্ত দেখাচ্ছে। সনাতন চা রেখে যাওয়ার সময় আমার টেবিলের ওপর রাখা ওই কাঠের বাক্সটার দিকে তাকিয়ে ভয়ে নীল হয়ে গেল আর থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বাবু, আপনি কি ওই ঘর থেকে এটা এনেছেন? যদি এনে থাকেন তবে সর্বনাশ করেছেন, কারণ ওটা জমিদার মশাইয়ের নিজের হাত, যা তিনি সিদ্ধি লাভের জন্য নিজে কেটে বলি দিয়েছিলেন এবং মৃত্যুর আগে তিনি দিব্যি দিয়েছিলেন যে তার এই হাত তার অসম্পূর্ণ কাজ শেষ করবে। আমি সনাতনের কথায় খুব একটা আমল দিলাম না, ভাবলাম বুড়োর ভীমরতি হয়েছে, কিন্তু মনের গভীরে একটা কাঁটা খচখচ করতে লাগলো। সেদিন বিকেলেই আমি পুঁথিটা নিয়ে বসলাম এবং অনেক কষ্টে তার পাঠোদ্ধার করে যা জানতে পারলাম তা শিউরে ওঠার মতো।
কারণ সেখানে লেখা আছে জমিদার প্রতাপাদিত্য রায় এক পিশাচ সাধনা করছিল, যার জন্য তাকে নিজের শরীরের অঙ্গ দান করতে হতো, এবং তিনি বিশ্বাস করতেন যে এই সাধনা পূর্ণ হলে তিনি অমরত্ব লাভ করবেন এবং তার ওই কাটা হাতটা তখন এক স্বাধীন সত্তা পাবে যা তার হুকুম পালন করবে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে পরিবেশটা আবার থমথমে হয়ে উঠল, আর বাইরে ঝড়ো হাওয়া বইতে শুরু করল, যা জানলার কপাটগুলোকে আছড়ে ফেলছিল। আমি আমার টেবিলে বসে নোট নিচ্ছিলাম, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। আমি দেশলাই জ্বালিয়ে মোমবাতিটা ধরালাম এবং সেই আবছা আলোয় দেখলাম টেবিলের ওপর রাখা কাঠের বাক্সটার ডালাটা খোলা এবং ভেতরে সেই কাটা হাতটা নেই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল এবং আমি পাগলের মতো টর্চ মেরে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও সেটাকে দেখতে পেলাম না। ঠিক সেই মুহূর্তে আমার পায়ের কাছে কিছু একটা সুরসুর করে উঠল এবং আমি চমকে নিচে তাকালাম। দেখলাম মেঝের ওপর দিয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে কিছু একটা ছুটে গিয়ে খাটের নিচে ঢুকলো। ওটা কোনো ইঁদুর বা বেড়াল নয়, ওটা ছিল সেই বীভৎস কাটা হাতটা যা নিজের আঙুলগুলোর ওপর ভর দিয়ে অদ্ভুতভাবে নড়াচড়া করছে। ভয়ে আমার চিৎকার আটকে গেল এবং আমি ছিটকে টেবিলের ওপর উঠে বসলাম, কারণ আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ানক বিপদের মুখে পড়েছি। খাটের নিচ থেকে একটা অদ্ভুত শব্দ আসছিল, যেন কেউ গলা টিপে ধরলে যেমন গোঙানি হয় ঠিক তেমনই একটা শব্দ। আর তারপরই কালুর এক ভয়ানক আর্তনাদ শুনে আমি বুঝতে পারলাম ওই পিশাচ হাতটা এখন কালুকে আক্রমণ করেছে। আমি সাহসে ভর করে টর্চটা খাটের নিচে খেললাম এবং যা দেখলাম তা সারা জীবন আমার দুঃস্বপ্নে তাড়া করবে। কারণ আমি দেখলাম সেই কঙ্কালসার হাতটা কালুর গলা টিপে ধরেছে এবং কালু প্রাণপণ চেষ্টা করছে সেটাকে কামড়ে ছাড়ানোর জন্য। কালুর চোখে মুখে এক তীব্র যন্ত্রণার ছাপ, আর ওই হাতটার আঙুলগুলো যেন লোহার সাঁড়াশির মতো কালুর শ্বাসনালীতে গেঁথে বসেছে। আমি হাতের কাছে যা পেলাম তাই নিয়েই ঝাঁপিয়ে পড়লাম কালুকে বাঁচানোর জন্য, কিন্তু ওই হাতটার গায়ে এক অলৌকিক শক্তি ছিল যা আমাকে এক ধাক্কায় দূরে ছিটকে ফেলে দিল। আমি দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেলাম এবং আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো, কিন্তু আমি হাল ছাড়লাম না, কারণ আমার চোখের সামনে আমার একমাত্র বন্ধুকে খুন হতে দেখতে পারছিলাম না। আমি উঠে দাঁড়িয়ে চেয়ারটা তুলে নিয়ে সজোরে আঘাত করলাম ওই হাতটার ওপর, কিন্তু তাতে কোনো লাভ হলো না, বরং হাতটা এবার কালুকে ছেড়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো এবং তার ওই বিভৎস নখগুলো আমার দিকে তাক করে মেঝের ওপর দিয়ে এগিয়ে আসতে লাগলো। আমি পিছোতে পিছোতে দেয়ালের সঙ্গে সেটে গেলাম এবং আমার মনে হলো আজ আর আমার রক্ষা নেই। ঠিক সেই মুহূর্তে কালু, যে তখনও আধমরা হয়ে পড়েছিল, এক অদম্য সাহসে ভর করে আবার ঝাঁপিয়ে পড়ল ওই হাতটার ওপর এবং নিজের দাঁত দিয়ে কামড়ে ধরল হাতটার কবজি। হাতটা যন্ত্রণায় ছটফট করে উঠল এবং কালুকে নিয়েই মেঝের ওপর আছাড়ি পিছাড়ি খেতে লাগলো। আমি এই সুযোগ কাজে লাগিয়ে টেবিলের ওপর থেকে কেরোসিন তেলের ল্যাম্পটা তুলে নিয়ে ছুঁড়ে মারলাম ওদের ওপর এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা স্পর্শ করতেই ওই পিশাচ হাতটা থেকে এক অমানসিক আর্তনাদ বেরিয়ে এলো, যা কোনো জাগতিক শব্দ নয়, এবং সেটা আগুনের মধ্যে ছটফট করতে করতে ক্রমশ কালো হয়ে কুঁকড়ে যেতে লাগলো। কালুও আগুনে ঝলসে গিয়েছিল, কিন্তু তবুও সে কামড় ছাড়েনি যতক্ষণ না ওই হাতটা পুরোপুরি ভস্মীভূত হয়ে ছাইয়ে পরিণত হলো। আমি কোনো ক্রমে কালুকে আগুন থেকে টেনে বের করলাম এবং জল ঢেলে আগুন নেভালাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ কালু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সনাতন যখন ছুটে এলো তখন সব শেষ এবং সে আমার কোলে কালুর মৃতদেহ আর মেঝেতে একগাদা ছাই দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবু, পাপের ফল কাউকে না কাউকে ভোগ করতেই হয়। আমি কালপাহাড়ি ছেড়ে চলে এলাম, কিন্তু সঙ্গে নিয়ে এলাম এক দগদগে ক্ষত আর এক বুক হাহাকার, কারণ ওই হাতটা আমার গলা টিপে ধরার চেষ্টা করার সময় তার নখ দিয়ে আমার গলায় যে গভীর আঁচড় কেটেছিল তা আজও শুকায়নি, এবং সেই দাগ ঢাকার জন্যই আমাকে এই গরমেও গলায় স্কার্ফ বা মাফলার জড়িয়ে রাখতে হয়। লোকেরা যখন আমাকে নিয়ে হাসাহাসি করে তখন আমি মনে মনে বলি, তোমরা হাসছ কারণ তোমরা জানো না অন্ধকার জগতে কি বিভীষিকা লুকিয়ে আছে, যা যে কোনো মুহূর্তে তোমাদের সাজানো পৃথিবীকে তছনছ করে দিতে পারে। আজও মাঝরাতে যখন আমি একা থাকি তখন মাঝে মাঝেই আমার মনে হয় গলার ওই ক্ষতস্থানটা যেন সুরসুর করছে, আর কানের কাছে সেই পিশাচ জমিদার প্রতাপাদিত্য রায়ের ফিসফিসানি শুনতে পাই, যে বলছে, খেলা এখনো শেষ হয়নি। বন্ধুরা, এই ছিল আমার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার গল্প, যা আমি আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আর আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেল প্রেরণার গল্প কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসি এমনই সব রোমহর্ষক সত্য ঘটনা যা আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু মনে রাখবেন, কৌতূহল ভালো,
কিন্তু অতি কৌতূহল ডেকে আনতে পারে সর্বনাশ